একজন ওস্তাদের সাথে আমার সাক্ষাৎ। জেন যুগের একজন পারদর্শী যিনি মহাজাগতিক চেতনা অর্জন করেছেন। সেই সময়ের জীর্ণ প্রথার কথা মনে রেখে, যার জন্য একজন দর্শনার্থীকে উচ্চ প্রতিশনেজকে ডাকার সময় একটি ছোট উপহার আনতে হয়, আমি আমার সাথে একটি ছোট উপহার নিয়ে এসেছি। কিন্তু আমি আরেকটি গুরুত্বপূর্ণ রীতি ভুলে গেছি। জুতা সরান, চেম্বারলেইন কঠোরভাবে আদেশ দিলেন। আমার মচকে যাওয়া গোড়ালির কারণে আমি তা করতে পেরে আনন্দিত ছিলাম। মাস্টারের প্রাইভেট অফিসে প্রবেশ করে আমি দেখতে পেলাম, দূরের শেষ প্রান্তে একটি উজ্জ্বল আলোকিত ঘেরে একটি খাড়া এবং রাজকীয় ব্যক্তিত্ব, মর্যাদাপূর্ণ অথচ দূরে নয়। আমি তার কাছে গেলাম, আমার নৈবেদ্য রাখলাম এবং নমস্কার করলাম। এই অনুষ্ঠানে একটি নান্দনিক মাত্রা রয়েছে যা সম্মান এবং সৌজন্যের অভিব্যক্তি হিসাবে এর কার্যকারিতা অতিক্রম করে। আমি নির্বে তার দিকে তাকিয়ে রইলাম। ধূসর এবং বাদামি রঙে চিত্রিত তার মহৎ মুখের মধ্যে সেই অধরা উপাদানটি ছিল যা ফরাসিরা যথাযথভাবে আধ্যাত্মিক শব্দটি ব্যবহার করে। তার অভিব্যক্তি ছিল বিনয়ী, মৃদু এবং তবু দৃঢ়, এবং বড় চোখ ছিল একটি অসাধারণ প্রশান্তি ও সৌন্দর্য। নাক ছোট, সোজা এবং ক্লাসিকভাবে নিয়মিত ছিল, এবং তার দাড়ি তার মুখের মাধ্যাকর্ষণকে আরও লক্ষণীয় করে তুলেছিল। এই ধরনের মুখটি মধ্যযুগের চার্চকে সম্মানিত সাধুদের একজনের হতে পারে, তবে তার বুদ্ধিবৃত্তির অতিরিক্ত গুণ ছিল। যদিও সে স্বপ্নদ্রষ্টার চোখ ছিল, তবুও আমি কিছু অস্পষ্টতার উপায়ে অনুভব করেছি যে সেই ভারী ঢাকনার পিছনে স্বপ্নদর্শীর চেয়ে আরও কিছু ছিল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমার প্রতিদিনের অহংকার থেকে অনেক উচ্চতর একজন স্বজন আমাকে গাইড এবং সান্ত্বনা দেওয়ার জন্য এই বাচনিক রহস্যবাদীর ছদ্মবেশ ধারণ করেছে। আপনার মহিমা সত্যিই আমাকে গ্রহণ করার জন্য অনুগ্রহ করেছেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। আপনার আগমন আমাকে অবাক করে না, তিনি উত্তর দিলেন। আমাদের সভা পূর্বনির্ধারিত ছিল। নিছক সুযোগের চেয়ে অনেক বেশি আপনাকে আবার এখানে নিয়ে আসে। একটি উচ্চতর শক্তি নির্ধারিত এবং তারপরে আমাদের মুখোমুখি হওয়ার ব্যবস্থা করে, এবং এটিই নির্ধারিত সময়। তার দৃষ্টি আমার দিকে স্থির ছিল। তিনি একজন চিন্তাবিদ, আদর্শবাদী এবং কবির চোখ ছিলেন, এবং সেই ছাত্রদের মধ্যে মানবজাতির দুঃখ কষ্ট প্রতিফলিত হয়েছিল। তিনি একই সাথে একজন অনুপ্রাণিত স্বপ্নদ্রষ্টা ছিলেন, কারণ তিনি দুর্দান্ত নির্মলতার অধিকারী ছিলেন না, এবং একজন বাস্তবিক ব্যক্তি ছিলেন। তার হাসি ছিল বন্ধুত্বপূর্ণ, এবং তিনি আমাকে সৌহার্দ্যপূর্ণভাবে স্বাগত জানিয়েছিলেন, এবং এখনও একটি শালীন মর্যাদার সাথে। আপনি এখানে যা দেখছেন তা আপনার, তিনি বলেছিলেন। আপনি বাড়িতে এসেছেন। এখন আমার মনে হয়েছে ডোরিয়ান গ্রে তার নিজের ছবির দিকে তাকিয়ে আছে, যখন এটি একটি নিষ্কলঙ্ক চরিত্র প্রতিফলিত করে। মানুষটির জন্য, যদি প্রকৃতপক্ষে তিনি আরও কিছু না হন, আমার মধ্যে ঐশ্বরিক এবং মহৎ সমস্ত কিছুর প্রতীক হিসাবে উপস্থিত হয়েছিল, এক ধরনের মানসিক অভিক্ষেপ হিসাবে যা ছিল সেরা, তবু সমাহিত আমার মধ্যে। অত্যধিক ডের সাইকোটিক স্টেটের মতো এটি আমার সত্তার বিভাজন ছিল। আসক্তি বা কৃত্রিমভাবে প্ররোচিত পাগলামির সিজোফ্রেনিয়ায়। তবুও অস্বস্তিটি আনন্দদায়ক ব্যথা হিসাবে অনুভব করা হয়েছিল। যতক্ষণ না আমি কেবল একটি সুন্দর অবস্থা জানতাম ততক্ষণ ব্যথা হ্রাস পায়। মিনিটের মধ্যে আমি আবার আমার স্বাভাবিক তার দৃষ্টি এখনও আমার দিকে সদয়ভাবে বিশ্রাম নিয়েছে। তখনই আমি বুঝতে পারলাম যে আমি তার দিকে নয়, বরং তার মধ্য দিয়েই দূর থেকে উঁচু পাহাড়ের দিকে তাকিয়েছিলাম। আপনি আমাদের উচ্চতায় তাকান, তিনি মৃদু বিদ্রূপের সাথে কথা বললেন। আমি চাই যে সমস্ত বিশ্বের একই কাজ করা উচিত। সাধারণত আমাদের অতিথিরা গভীরতার দিকে মনোনিবেশ করতে পছন্দ করে। তারা যখন বিদেশে আমাদের কথা বলে, তখন তারা কেবল সেই নিম্নস্তরের কথা বলে যে এই ভূমিটি ডুবে গেছে। আমাদের উচ্চতা খুব কমই উল্লেখ করা হয়েছে, এমনকি যাদের আরও ভালোভাবে জানা উচিত। সবাই আমাদের গৌরবময় অতীতের কথা বলে, কিন্তু আমাদের ভবিষ্যতের কথা খুব কমই উল্লেখ করে। আমাদের প্রাচীন দিনের কথা বলা হয়েছে, বা আমাদের যৌবনের কথা বলা হয়েছে। শত শত বছর ধরে মৃত্যুর সভ্যতা হিসেবে বরখাস্ত করা হয়েছে, তবুও আমরা আমাদের আশা, আমাদের শক্তি, আমাদের জীবনী শক্তির জার্নালে পড়তে চাই। আমরা কথা বলতে বলতে আমি তার চোখের দ্বৈত শক্তি সম্পর্কে ক্রমশ সচেতন হয়ে উঠলাম। তারা একই সময়ে অনুপ্রবেশকারী এবং সম্মোহিত ছিল। তারা আমার আত্মা পড়ে এবং শাসন করেছে। তারা আমার মন থেকে এর সমস্ত গোপনীয়তা বের করে নিয়েছিল, এবং তারা আমাকে তার উপস্থিতিতে নিষ্ক্রিয় এবং গ্রহণযোগ্য থাকতে বাধ্য করেছিল। তিনি আমাকে বলেন কিভাবে অদেখা শক্তির বিডিং মানুষের পাত ক্রস এবং ক্রস, এবং কিভাবে কাকতালীয় বলে মনে হয়েছিল তা নির্দিষ্ট প্রভাব সুরক্ষিত করার জন্য নির্ধারিত কারণগুলির একটি শৃঙ্খলে পূর্ববিন্যস্ত লিঙ্ক হতে পারে।
আমি তাকে আমার দুশ্চিন্তা ও দুশ্চিন্তার কথা বলার পর সে বলল, আধ্যাত্মিক বিবর্তনের নিয়ম সবসময় কাজ করে, অসারতার কোনো চিহ্ন ছাড়াই। তিনি নিজেকে ফকিরুল ফুকারা হিসাবে উল্লেখ করেছেন, সমস্ত পারদর্শী ব্যক্তিদের প্রধান, যিনি দৃশ্যত একটি দৈহিক দেহে আবদ্ধ থাকার সময় স্বাধীনভাবে আধ্যাত্মিক সত্তা হিসাবে কাজ করতে পারেন। আমি অনুভব করেছি যে তিনি যা বলেছেন তা সত্য। এখানে প্রাচ্যের ঐতিহ্যের সেই বিরল রত্নগুলির মধ্যে একটি ছিল, যারা প্রায় অনন্য অ্যাডেপ্ট, যারা দেবতাদের কাউন্সিল ভাগ করেছেন এবং একজন জ্ঞানী মানুষের সাথে পরিচিত, তারা এখনও শিখতে সক্ষম হননি। আমার প্রাথমিক বিভ্রান্তি ধীরে ধীরে ম্লান হয়ে গিয়েছিল, কারণ তার মুগ্ধতা আমাকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছিল। এখন আমি আমার মনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে সচেতন ছিলাম। একের পর এক প্রশ্ন আমি আমার হোটেলে এত যত্ন সহকারে প্রস্তুত করে রেখেছিলাম, তাদের আর ন্যূনতম গুরুত্ব বলে মনে হয় না। যে সমস্যাগুলো আমাকে এতদিন উদ্বিগ্ন করত, সেগুলোর সমাধানও গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি। আমি অনুভব করলাম আমার মধ্য দিয়ে প্রবাহিত প্রশান্তির একটি গভীর, স্থির নদী, একটি মহান শান্তি, যে শান্তিকে উত্তীর্ণ বোঝার হিসাবে বর্ণনা করা হয়েছে, তা আমার সত্তার সবচেয়ে দুর্গম সীমানায় প্রবেশ করছিল। এই জন্যই আমার জন্ম হয়েছিল। চলচ্চিত্র নির্মাণের জন্য নয়, বিপ্লবে অংশ নেওয়ার জন্য নয়। যে প্রশ্নগুলো আমাকে অত্যাচার করেছিল সেগুলো এখন অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। ইভাস এবং ইডিয়টস, স্বর্ণকেশী চুল এবং গোলাপি বটম, আমার কবিতা এবং আমার অতীতের মূল্য কত ছিল। আমার হারিয়ে যাওয়া বছরের প্যানোরামা কতটা তুচ্ছ। আমি বিশ্রামপূর্ণতার গভীরতর অনুভূতির কাছে আত্মসমর্পণ করেছি। কতক্ষণ আমি জানি না, তবে অবশ্যই 1 ঘন্টার কম নয়। মনের তৈরি সমস্যার শৃঙ্খল ত্যাগ করা হলে সময়ের সাথে সাথে কোনো জ্বালাপোড়া হয় না। ধীরে ধীরে একটি নতুন প্রশ্ন আমার চেতনায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ওস্তাদ কি আধ্যাত্মিক প্রশান্তি লাভ করেন যেভাবে গোলাপের সুগন্ধ বের হয়? যেন তার মহিমা আর কক্ষের মধ্যে নেই, কিন্তু আমি সহ ঘরটি তার মধ্যে নিহিত ছিল। তবুও একই সাথে মনে হয়েছিল যে সে এবং তার মধ্যে থাকা ঘরটিও আমার মধ্যে রয়েছে। তিনি ছিলেন, আমি নিশ্চিত অনুভব করেছি, আরও বেশি আধ্যাত্মিক শক্তির একজন মানুষের চেয়ে। তিনি নিজেই আত্মা ছিলেন। সত্যটি তার অভিব্যক্তিতে স্পষ্ট প্রতিফলন খুঁজে পেয়েছিল, যা ছিল ছায়াহীন আলো এবং আনন্দের একটি। এটি সেই সরলতার সাথে বলেছে যা নিখুঁত প্রত্যয় বহন করে, তোমার আসল আত্মই পরমানন্দ, এবং সেই কারণেই আমি আনন্দ। তার আধ্যাত্মিক মহিমা শান্ত, মুক্ত এবং সর্বাত্মক জ্ঞানের অধিকারী হওয়ার অবস্থান থেকে তিনি একটি স্বর্গীয় সত্তার দৃষ্টিভঙ্গি পেয়েছেন বলে মনে হয়েছিল। তিনি প্রজ্ঞাকে মূর্ত করার চেয়ে সংবেদনাকে আরও বেশি করে তুলেছিলেন। এটা নিছক গোঁড়ামির প্রচারক ছিল না। তিনি আলো বিকিরণ করেন। তিনি কি অনন্য ছিলেন? শুধু আমার কাছে, আমি নিশ্চিত অনুভব করেছি। কেন দীপ্তিমান প্রাণী থাকতে হবে না? এগুলি রহস্যময় নয়, তারা ট্রান্সপ্যারেন্ট, যা রহস্যবাদের সর্বোচ্চ অবস্থা। তাদের নিয়ে কোনো রহস্য নেই। তারা খোলামেলা, সর্বদা দৃশ্যমান। আমরা যদি তাদের থেকে দূরে বোধ করি, তবে তা কেবলমাত্র আমরা তাদের ঐশ্বরিক সরলতাকে গ্রহণ করতে পারি না। কি দিয়ে আলোকিত হয় এই আলোকিত প্রাণীগুলো? তারা জীবন নিয়ে জ্বলছে। তারা অবিরাম সুখ বিকিরণ। তারা মানবজাতির বিশৃঙ্খলার ঊর্ধ্বে অনুভব করার জন্য একটি নির্মলতা এবং আনন্দ জানে। তবুও তারা মানব পরিবারের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকে। তারা ঈশ্বর পুরুষ, ঐশ্বরিক, তবুও মানুষ। আমার ত্বকের চেয়ে আমার কাছে, তার চেয়েও কাছাকাছি। তার এমিনেন্স সোজা আমার দিকে তাকিয়েছিল। তার দৃষ্টি স্পষ্ট করে দিয়েছিল যে তিনি বিশ্বের মুখোমুখি হতে ভয় পান না। তিনি দুনিয়াকে প্রত্যাখ্যান করেননি বা ত্যাগ করেননি। তিনি এর একটি অংশ হিসাবে আবেদন করেছিলেন, যেমন পাহাড়, মহিমান্বিত এবং স্থায়ী, এটির একটি অংশ। অনুজগতে তিনি ছিলেন বিশ্ব। তার মধ্যে যা কিছু সৃষ্টি হতে পারে। আমি মেটাফিজিক্যাল অঞ্চলে উঁচুতে উড়ে যাচ্ছিলাম, কিন্তু আমার সামনের মানুষটি এমন বোকা স্বপ্নের বাইরে ছিল। তিনি জানতেন যে মানুষ সামান্য পরিবর্তন করে, যে আত্মা নিয়ে খেলা বিপজ্জনক, নিজের বাঁচাতে যথেষ্ট কষ্ট হচ্ছে। তিনি আমাকে জানিয়েছিলেন, এবং শব্দের হস্তক্ষেপ ছাড়াই, মানুষ কেবল একটি কাজ করতে পারে, এবং এটিই একমাত্র কাজ। এটি হল আলোকে স্বীকার করার জন্য তার আত্মার জানালা পরিষ্কার করা, যে স্বর্গ আমাদের চারপাশে সর্বত্র রয়েছে। আমরা কি তবে এটি দেখতে পারি, নিজেদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে? আমি রূপান্তরমূলক প্রক্রিয়ার একেবারে হিজে ছিলাম। সব ছিল মৃত্যু এবং রূপান্তর। তার মুখোমুখি হওয়া আধ্যাত্মিকভাবে ক্লান্তিকর ছিল, এবং তবুও আমি একটি অভিনব ধরনের শান্তি অনুভব করেছি, একটি গভীর এবং আরও স্থায়ী প্রশান্তি।
এটি এমন একজন ব্যক্তির শান্তি ছিল যে কোনোভাবে তার অতীতকে মিটমাট করতে সক্ষম হয়েছিল তার বর্তমান অবস্থার সাথে। কিন্তু ভবিষ্যতের কি হবে? মানুষের কি ভবিষ্যতের স্মৃতি নেই? ভুল সতর্কতার জন্য আমরা এই ধরনের মেমরিকে বলি প্রিভিশন। এই বিরল ফ্ল্যাশগুলি সময়ের মধ্যে যা হতে পারে তা অন্তর্ভুক্ত করে ওস্তাদ ব্যাখ্যা করেছেন। অথবা এই আধাসর্বজ্ঞান অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে আমাদের সময়ের কৃত্রিম বিভাজন দ্বারা সীমিত, বাধাগ্রস্ত বা বিভ্রান্ত নয়, বা সেই ক্ষেত্রে একটি মৃত, ভুলস্মরণীয় বা ভুলে যাওয়া অতীতের অভিজ্ঞতার দ্বারা। ওস্তাদ বলেছেন, অ্যামনেসিয়া হল সংবেদনশীল মনের অতিরিক্ত চাপের প্রতিক্রিয়া। উভয় দিকের স্মৃতির অবাধ প্রবাহে বাধা সৃষ্টিকারী সম্মোহনী ব্লকগুলি অপসারণের জন্য একটি শক্তি অর্জন করা যেতে পারে, তবে মন্ত্রটি সেই মুহূর্তে ভেঙে যায় যে কেউ মধ্যাহ্নভোজ প্রস্তুত করার ঘোষণা দিতে প্রবেশ করে। আমি অবাক হয়ে দেখলাম যে আমার হাত এবং গোড়ালি দুটোই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আমি এখনও আমার কৃতজ্ঞ বিস্ময়ের সাথে লড়াই করছিলাম কারণ আমি রাজকীয় ডাইনিং হলের মধ্যে রাখা হয়েছিল। আমরা যখন আমাদের হাত ধুয়ে ফেলি, তখন আমাকে একটি ন্যাপকিন দেওয়া হয়েছিল যার উপর আমার নাম লেখা ছিল, এবং এটি আমাকে আরও অবাক করে দিয়েছিল।